নমস্কার, দেখছেন বাংলা জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। জমি জবরদখল হচ্ছে, বারংবার তৎপর হচ্ছে রাজ্য প্রশাসন, কিন্তু গতকাল নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হলো, বদলি করা হলো মোট 180 জন বিএলআরও অফিসারকে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধমকের পরে এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন, এমনটাই কিন্তু বলছে রাজনৈতিক মহলের একাংশ। বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কিছুক্ষণ আগে এখানে জয়েন্ট সিপিএস ছিলেন, কারণ কি করে এখানে জমি জবরদখল হচ্ছে বা এই যে ফুটপাত দখল হয়ে যাচ্ছে কেন, এই নিয়ে কিন্তু তৎপরতার জন্যই জয়েন্ট সিপি তিনি এখানে এসে উপস্থিত হয়েছিলেন। রাজনৈতিক মহল মনে করছে দীর্ঘদিন ধরে যখন এই জমি জবরদখল হচ্ছে তখন কেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেনি, কেন হঠাৎ করে এখন টনক নড়ছে, কেন বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিরোধীরা বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের দোষ দেখেও ঢাকতে চাইছেন। কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন আগে নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। সেখান থেকে দাঁড়িয়ে সুজিত বসুর মন্ত্রীর মতো মানুষজনকেও তিনি তোপ দাগলেন। তিনি বললেন সুজিত বসু পর্যন্ত বিভিন্ন জায়গায় লোক বসাচ্ছেন। অপরদিকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কি করছেন এই নিয়ে প্রশ্ন তুললেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই যে প্রশ্নগুলো উঠছে রাজনৈতিক মহলের মনে, সিপিআইএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, তারা একটা কথাই বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সবটা জেনেও এতদিন কেন চুপ ছিলেন। এই প্রশ্নগুলো এই সাধারণ মানুষের মনে যাচ্ছিল, তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে। তাদের আজ আমি প্রশ্ন করবো, আমি পরিচয় করাবো। আমাদের সঙ্গে রয়েছে রাজনৈতিক অতিথিরা রয়েছেন, পরিচয় করাবো। জিৎ সিংহ রয়েছেন, বামেদের পক্ষে বক্তব্য রাখবেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে সুপ্রদীপ সরকার রয়েছে, আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের পক্ষে। রয়েছেন সৌরদীপ রয়েছে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বক্তা, এবং রয়েছে আইনজীবী রয়েছে অর্ক মুখার্জি রয়েছে আমাদের সঙ্গে। আমি জিদ্দাকে দিয়ে শুরু করি। জিদ্দা, স্বাভাবিকভাবেই জনগণের মনে প্রশ্ন যাচ্ছে, আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই শিয়ালদা, বেশ কয়েকদিন আগেই পুলিশ আসছে, এখান থেকে বিভিন্ন হকার উচ্ছেদ করছে, কারণ একটাই কথা যে বিভিন্ন জায়গায় নাকি জবরদখল করা হচ্ছে, সরকারি জমি হোক বা ফুটপাত হোক। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, অপরদিকে নবান্নের তরফ থেকে বলা হলো যে 180 জন বিএলআরও অফিসার, ভূমি দপ্তরের অফিসারকে রাজ্যে বদলি করে দেওয়া হলো। এতদিন আগে তাহলে কেন করা হয়নি, হঠাৎ কেন আজ করা হচ্ছে? একটা প্রশ্নের উত্তর চাইবো যে আধিকারিকটা কে, বর্তমানে আধিকারিকটা কে? এই 180 জন আধিকারিকের ওপর যে কোপটা আনা হলো, আসলে কি আধিকারিক এনারা? এই জবরদখল হয়েছে, আধিকারিক হচ্ছে সেই অঞ্চলের তৃণমূলের নেতারা, যারা টাকা খেয়ে এই হকারদেরকে বসিয়েছে। আজ হাতিবাগানের ওপর হকারদেরকে বসিয়েছে, যারা টাকা খেয়ে এই জমিগুলোকে বিক্রি করে দিয়েছে, ওয়ান টাইপ অফ বিক্রি করে দিয়েছে। তাদেরকে বহিষ্কার করতে কি পারবেন মমতা ব্যানার্জি? তাদেরকে বহিষ্কার করতে পারবেন না। কোপটা দিলেন এই আধিকারিকদের ওপর। আসলে যদি সদিচ্ছা থাকতো তাহলে নিজের পার্টির যারা এই ঘুষখোর আছে তাদেরকে প্রথম বদলি করা উচিত, নয় বহিষ্কার করা। সৌরদীপ, দেখুন, প্রথম কথা হচ্ছে উনি বলেন হকার উচ্ছেদ, শব্দটাই ভুল। হকার উচ্ছেদ নয়, হকারদের নির্দিষ্ট স্থানে থাকতে বলা হয়েছে, এবং যে ভূমি সরকারের ভূমি সেখান থেকে উঠে গিয়ে একটা নির্দিষ্ট স্থানে নিজেদের হকারি কাজ করতে বলেছে। আর সিপিএম এত বড় বড় ডায়লগ মারছে, সারা জীবনে এক এক মাসের 3-4 দিন করে বন্ধ রেখে মানুষের ট্যাক্সের টাকায় বসে নিজেরা মাইনা নিয়ে 2011-তে আসার আগে কটা বন্ধ দেখে কারণ না, তাহলে আপনি তো লোডশেডিং এর দল, হঠাৎ করে এখন বৌদ্ধ লোডশেডিং হয়। দাঁড়িয়ে যান, শূন্যতে আছেন, দাঁড়িয়ে যান। আমি আসবো। কথা বলতে দাঁড়ান না, আপনারা তো শূন্য তো চলে গেছেন, আপনাদের কথা মানুষ আর শুনতে চায় না। দাঁড়ান না, বন্ধ করবে না, সেটা আপনাদের কথাটা আপনি বন্ধ করবেন। আমি আসবো। আমি জনগণ দাঁড়িয়ে আছে, এখানে অনেক জনগণ ভিড় করে দাঁড়িয়েছেন, তারা মনে একটাই প্রশ্ন, যে কোথাও গিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় যে প্রশ্ন দেখা দিচ্ছিল, যে আজকে যখন নবান্নের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হলো 180 জন বিএলআরও অফিসারকে কার্যত বদলি করে দেওয়া হলো, ভূমি দপ্তরের 500 জন প্রায় আধিকারিক তাদেরকেও কার্যত ট্রান্সফার করানো হচ্ছে। তাদের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বেশ কয়েকজনের ট্রান্সফার করা হয়েছে দরকারের জন্য, এবং কয়েকজন নাকি দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন। সব থেকে উল্লেখযোগ্য বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ এতদিন পর কেন বলছেন? 2011 সাল থেকে বর্তমান সরকারে আছে, আজকে 2024, অলমোস্ট 12 বছরের ওপরে। তো এই 12 বছর ধরে এই যে বেআইনিভাবে যে এত হকারদেরকে বসানো হয়েছে, তাহলে পুলিশ কি তখন ঘুমাচ্ছিল? প্রথম কথা, পুলিশ এবং এলাকার যে নেতা মন্ত্রী যারা আছে তারা পয়সা নিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছে। এখন বলছে যে সেখানে বসানো যাবে না, তাদেরকে তুলে দিতে হবে সেখান থেকে। তাহলে এই যে 12 বছর ধরে যখন তারা বসছিল, তখন কি তাহলে আমাদের যে পুলিশ মন্ত্রী আছেন উনি কি ঘুমাচ্ছিলেন? পুলিশ তার মানে পুরোপুরি ব্যর্থ। তাহলে সবার আগে
জানেন তো আইনি বাড়ি ভাঙা হয়েছে রামপথ তৈরি করার জন্য, সবার আগে দোকান ভাঙা পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। মন্দির ভাঙা, পুলিশ মন্ত্রী পুরোপুরি ব্যর্থ। যখন এরা বসছিল রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুমটি করে এখানে বিভিন্ন উচ্ছেদ করা হচ্ছে না, তখন দিচ্ছেন আপনি। আমি ভুল দিচ্ছি না। আমি বক্তব্য শোনাবো। তবে স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে বার্তার জন্যই যখন গতকাল কার্যত এই ধমকের পরে নড়েচড়ে বসলে অর্থাৎ প্রশাসন হোক বা নবান্ন হোক, তারা সিদ্ধান্ত নিল এই এত সংখ্যক বিএলআর অফিসারদেরকে বদলি করে দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী সেই প্রেস বাইটটা আপনাদেরকে শোনাবো। ডিএলআরও 1% তুমি ভালো পাবে, বাদবাকি সবটা শেষ করে দিচ্ছে। ল্যান্ড ব্যাংক, ল্যান্ড ইউজ পলিসি, ল্যান্ড ম্যাপ সব ডিপার্টমেন্ট থেকে এবং স্টেটের চেয়ে নাও, এবং দরকার হলে রিসাপেল করো। একটা ক্যাডার যেহেতু ওই ক্যাডারের লোক ছাড়া অন্য ক্যাডারে দেওয়া হয় না, কেন দেওয়া হবে না? অন্যদের নতুন লোক নাও, নিয়ে ট্রেনিং দাও বা ইন্টারচেঞ্জ করো, কনভার্জেন্স তো করতে পারি। ট্রেনিং দাও, 7 দিনের ট্রেনিং এসে আশা করি বুঝতে পারবে। ট্রেনিংয়ের জন্য এটিআইকে বলো, আমাদের তো এটিআই তো ট্রেনিং ইনস্টিটিউট আছে। কারণ আমি দেখছি বিএলআরওদের নামে শুনতে 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 আমি বহুবার বলেছি, আগের ল্যান্ড সেক্রেটারি স্মার্কিকে অনেকবার বলেছি, মনোজ পন্ত যখন ল্যান্ড সেক্রেটারি ছিল বারবার বলেছি। আজকে থেকে তোমার দায়িত্ব দেওয়া হলো ক্লিন করবার জন্য, এবং এখানে তুমি কারো কথা শুনবে না, আমার কথাও শুনবে না প্রয়োজন হলে, যদি সেরকম মনে করো। আর আমি এমন কথা বলি না যাতে মানুষের কোনো ক্ষতি হয়। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমি একটু ছবিটা দেখাবো, রাজনৈতিক আলোচনায় ফিরবো। আমার ক্যামেরা পার্সনকে বলবো ছবিটা দেখানোর জন্য। ইতিমধ্যেই কিন্তু পুলিশের গাড়ি এখানে এসে উপস্থিত হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কিছুক্ষণ আগেই জয়েন্ট সিপি তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন। কারণ একটাই, এই যে শিয়ালদার এই যে চত্বর, এখানে কিন্তু ফুটপাত দখল করা হতো এবং যে কারণে কিন্তু প্রশাসনের কর্তারা তারা বারংবার তৎপরতা দেখিয়েছেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, নবান্নের সেই সিদ্ধান্তের পর কিন্তু কিছুক্ষণ আগেই জয়েন্ট সিপি তিনি এখানে উপস্থিত হলেন। অপরদিকে আমি আবারও শোতে ফিরবো, যে প্রশ্ন বারংবার জনগণের মনে উঠছে যে কোথাও গিয়ে যখন নবান্নের তরফ থেকে এরূপ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কেন বারংবার বিরোধীরা বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নেয়নি? কারণ গুরুত্বপূর্ণ বিষয়, 180 জন বিএলআরও অফিসারদেরকে কার্যত সরিয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে দাঁড়িয়ে যদি নামগুলো বলা যায়, বিএলআরও রাজারহাট, বিএলআরও বসিরহাট থেকে শুরু করে বারাসাত, বিভিন্ন জায়গায় অফিসারকে বদলি করা হচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এরূপ সিদ্ধান্ত নিচ্ছেন, তার ধমকের জন্য যখন নবান্ন এরূপ সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে এতদিন আগে ভোটের আগে বারংবার বিরোধীরা বলছেন আপনারা তো এদেরই ভোট পেতেন। আমি একবার সুপ্রদীপ দার কাছে, সুপ্রদীপ দা, বিরোধীরা বলছে আপনারা তো এই হকার বা যারা বসতেন রাস্তাঘাটে তাদের আপনারা ভোট পেতেন, এখন বর্তমানে তাদেরকে আপনারা উচ্ছেদ করছেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন 1 মাস কিন্তু কোনো রকম ভাবে উচ্ছেদ চলবে না। তার সত্ত্বেও কি করে এই ধরনের ঘটনা ঘটছে? এখন এই জায়গা পুরো ফাঁকা। যখন আমি 1 মাস আগে প্রোগ্রাম করতাম, যখন আমি 1 সপ্তাহ আগে প্রোগ্রাম করতাম, তখন এই জায়গা ভর্তি থাকতো। উচ্ছেদ কোনো জায়গায় হচ্ছে না, তাহলে কি হচ্ছে? একটা সিস্টেম করতে হয়েছে যে 3 ফুট জায়গার মধ্যে বসতে হবে। সেটা করার জন্যই একটু মার্কিং করতে হবে, সেই জন্য জায়গাটা কিছুদিনের জন্য খালি করা হচ্ছে। যারা বলছে উচ্ছেদ হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল। আমাদের সরকার হকার দরদি সরকার, এবং করোনা কালে একমাত্র আমাদের সরকারই প্রত্যেক হকারকে 2000 টাকা করে দিয়েছিল। এটা বোধহয় বিরোধী ভাইদের জানা নেই, তারা এই জন্য কুৎসা রটাচ্ছে। কুৎসা রটিয়ে কিছু হবে না, কুৎসা রটিয়ে বাংলা কিছু হয়ও না। যতটা কুৎসা রটাবে, আমরা 22 থেকে 29, 29 থেকে 39। রাজ্যের মুখ্যমন্ত্রী আরেকটা কথা বলেছিলেন, তিনি বলছেন যে কোথাও গিয়ে যদি মন্ত্রী থেকে শুরু করে যারা নেতাকর্মীরা রয়েছেন বা রাজ্যের যারা আধিকারিকরা রয়েছেন, তারা যদি কাজ না করেন, তাহলে আমি কি রাস্তায় ঝাঁটা নিয়ে নামবো? এমন বক্তব্য কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী রেখেছিলেন। কিন্তু বামেদের সময় তাহলে এত কাজকর্ম বা তখন তো জমি জবরদখল হতো, তখন কি তাহলে আপনারা অস্বীকার করতে পারতেন? আগে আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে আমি কি রাস্তায় ঝাঁটা নিয়ে নামবো, কোট আনকোট। ব্যাপারটা হচ্ছে উনি নিজেই বলেছেন যে 42টা কেন্দ্রে 294টা আসনে আমার মুখ দেখে ভোট দিন। তাহলে ওনার মুখ দেখে যদি মানুষ ভোট দেন, তাহলে ওনাকে ঝাঁটা নিয়েও নামতে হবে। মানে কিন্তু রাস্তায় নামে ছাড় দেওয়া না। আরে আমাদের মুখ্যমন্ত্রী তো রাস্তায় নামবে। আপনাদের একটাই পোস্ট, বাদবাকি সব ল্যাম্প পোস্ট। তৃণমূল কংগ্রেসের একটাই পোস্ট, বাদবাকি সব ল্যাম্প পোস্ট। আপনারা সবাই ল্যাম্প পোস্ট। জনসাধারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতো। এই জন্য
মমতা ব্যানার্জি বলেছিল জ্যোতিবাবু মরবেন বাইপাসে, একটু মনে করে দেখুন, মমতা ব্যানার্জি বলেছিলেন যে জ্যোতি বসু মরবেন বাইপাসে। কারণ আমার কথাটা শেষ করতে দিন। আমি নেবো বলতে পারবো জিদ্দা হ্যাঁ, এবার হচ্ছে মমতা ব্যানার্জি, আপনার বাইকটা আমি মানে মমতা ব্যানার্জি যে কথাটা বললেন আমি সেই কথা রেসপেক্টে বলছি। ল্যান্ড ব্যাংকের কথা উনি বলছেন, উনি সিঙ্গুর আন্দোলনের সময় বলেছিলেন আমি সরকারে এলে ল্যান্ড ব্যাংক তৈরি করব। ল্যান্ড ব্যাংক তৈরি করে আমি শিল্প গঠন করব। 2011 থেকে 2024 সাল একটা শিল্প হয়নি, কোনো ল্যান্ড ব্যাংক এখনো পর্যন্ত তৈরি হয়নি। ওনার ল্যান্ড ব্যাংক উনি তৈরি করতে আমি আসবো। পারেননি। রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণ পেপার পড়ছেন, জনগণ টেলিভিশন দেখছেন বা জনগণ ডিজিটাল মিডিয়ার যুগে তারা ফোনও ঘাটছেন, তারা দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন মেয়র ফিরহাদ হাকিমকে যে আজকে প্রিন্স আনোয়ার শাহ রোডে, আমি আসবো এই প্রশ্নে আইনজীবীর কাছে, অর্ক মুখোপাধ্যায়ের কাছে। অর্ক, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে প্রিন্স আনোয়ার শাহ রোডের, তিনি বলে দিচ্ছেন যে এত বড় এত নম্বর ওয়ার্ডের এই জায়গায় কিন্তু একটা জায়গা ছিল প্রায় 29 কাঠা জমি, কিন্তু তথ্য প্রযুক্তি দপ্তর বা তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে ছিল, তখন সেখানে পাঁচিল দেওয়া হয়নি। বর্তমানে তাহলে মেয়র ফিরহাদ হাকিম তিনি তাহলে কি করছেন? মেয়র পরিষদ ওনার কাজ হচ্ছে ঠান্ডা ঘরে বসে থাকা এবং সেখান থেকে এক একটা করে ফোন নেওয়া এবং ফোন নিয়ে বলা আচ্ছা ঠিক আছে সেখানে হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে সেখানে হয়ে যাবে। আজকে মুখ্যমন্ত্রীকে রাস্তায় নেমে দেখতে হচ্ছে কোথায় কোথায় জমি দখল করে আছে, কোথায় জায়গা নেই দাঁড়ানোর, কোথায় আগে তথ্য প্রযুক্তি ইয়ে ছিল, হাব ছিল, ঠিক আছে। এমন মানে এত বা পরিমাণে অযোগ্য মানুষদের দ্বারা এই প্রশাসন ভর্তি হয়ে গেছে যে সেখানে আর যোগ্য মানুষ নেই। বর্তমানে মুখ্যমন্ত্রীকে শেষ রাস্তায় নেমে পড়তে হচ্ছে যে আমাকে তাহলে বা ছাড়া নিয়ে রাস্তায় নামতে হবে। আপনারা তো একবার বলছেন যে কোথাও গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এমনও সিদ্ধান্ত নিচ্ছেন যে তারই, আমি ধরলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো প্রশাসনিক প্রধান রাজ্যের, এবং তার অধীনস্থ যে সমস্ত কর্মচারীরা রয়েছেন, বিএলআর অফিসাররা রয়েছেন, তাদের তো বদলি করে দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও সৌরদীপ, বিজেপি কি করে এরকম মন্তব্য রাখতে পারে যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু করছে না বা তৃণমূল কংগ্রেস সরকার কিছু করছে না? দেখুন, যোগ্য আর অযোগ্য নিয়ে বিজেপি কিছু না বললেই ভালো। কারণ আজকে যদি নিটের দ্বারা যদি আজকে ডাক্তারি পরীক্ষা যদি সবাই পাশ করে যেত, আগামী 10 বছর বাদে গিয়ে ওই ডাক্তারের হাতে হয়তো আমরা মরে যেতাম। এবার যদি আপনি বলেন হকারি, ওই দিকটা দেখুন, একটা বিশাল বড় হকারদের বসার জায়গা, একটা বড় করে একটা রেস্টুরেন্ট খুলে দিয়েছে কে? রেলমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। তাহলে হকারদের উচ্ছেদ করাটার দায়িত্ব রেলমন্ত্রী নিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেয়নি। উনি কিন্তু বারবার করে বলছে উচ্ছেদ নয়, আমরা বিশেষ জায়গা, ঠিক জায়গা হকারদের বসতে অনুরোধ করছি। না করে তাহলে উচ্ছেদ অভিযানটা হচ্ছে কেন? আমি সেটাই তো প্রশ্ন করতে চাই। আপনারা ক্লিন সিটি মানে বোঝেন না, আপনারা তো সবকিছু হাত নয়, হাতটা এটা হচ্ছে ভেলাসিটি। হাত Clean city অযোধ্যা বুঝে দিচ্ছ, হাতটা অযোধ্যা বাইরে আসুন। এটা কি বাংলা, করছিলেন? বাংলার মানুষ রায় দিয়ে দিয়েছে, বাংলার মানুষ রায় দিয়ে দিয়েছে, তাই আপনাদের কিন্তু আমি আসবো। কিন্তু সুপ্রদীপ, এটাও তো মানতে হবে বিভিন্ন সরকারি জমি কার্যত আমরা দেখতে পাচ্ছি আজকে শুধুমাত্র কলকাতা বলে নয়, বিভিন্ন জেলা, বাংলার হয়তো অনেক জেলার মানুষজন আজকে প্রোগ্রামটা এখানে দাঁড়িয়ে দেখছেন বা টেলিভিশনের পর্দায় লাইভ দেখছেন, তারা ভাবছেন যে আমার পাশের বাড়ি জমি, হয়তো আমি জানতাম যে আজকে মিস্টার এক্স বা মিস্টার ওয়াইন নামে, পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে আদতেও তা নয়, হয়তো সেটা সরকারি জমি, আমরা জানতে পারলাম পরবর্তী ক্ষেত্রে জমি জবরদখল করা হচ্ছে। সেই ক্ষেত্রে তখন বিরোধীরা রাস্তায় নামছে না কেন? এই জমি দখল করেছিল বামফ্রন্টরা, এবার একটা 34 বছরের ঘুঘুর বাসা বানিয়েছিল, সেটা তো আর একদিনে সরানো যায় না। আমাদের সরকার যথারীতি চেষ্টা করছে এবং অনেকটা করেও এনেছে। আস্তে আস্তে বিগত দিনে দেখতে পাবেন এইসব জট থেকে পশ্চিমবঙ্গ সব মুক্ত হয়ে গেছে, কারণ আমাদের সরকার মানবিক সরকার, তাকে সব দিক দেখে চলতে হয় এবং তার ফলে তাকে অনেক কিছু ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হয়। দেখুন, সব থেকে বড় কথা, আপনারা এই 34 বছরের ফোবিয়াটা থেকে বেরোন। তার কারণ হচ্ছে 34 বছরের পর একটা দশক চলে গেছে আপনারা সরকারে রয়েছেন, আর অধিকাংশ জবরদখল আপনাদের সময় তৈরি হয়েছিল। আর দাঁড়ান, একটু পরে আগেই আপনি কথা বললেন যে বামেদের সময় নাকি জবরদখল হয়েছিল। বামেদের সময় একটা জমিকে কল্যাণীর মতো শহর তৈরি করা হয়েছিল, তারপরে বিধাননগরের মতো শহর তৈরি করা হয়েছিল, সেইখানে লিস্ট। জনগণের বক্তব্য নেব আমি জানি না, এখানে হয়তো অনেকে অনেক কথা বলতে চাইছেন, আমি হাত তুলতে বলবো যদি কেউ কোনো কথা বলতে চান। এই যে সরকারি জমি জবরদখল করা হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে? আমি আসবো দাদা, কি মনে হচ্ছে সরকারি জমি যে জবরদখল করার কথা উঠছে বারংবার, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে না, রাজ্যের সরকার নাকি নামছে জোর কদমে, বিভিন্ন জায়গায় নাকি যেগুলো বেআইনিভাবে করা হচ্ছে সেখানে নাকি প্রশাসন যাচ্ছে, অপরদিকে বিরোধীরা বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী আগে থেকে সবটাই জানতো। আপনার কি মনে হচ্ছে? আমাদের কোনো মতামত নাই। কি মনে হচ্ছে কোনটা, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক বলছে নাকি বিরোধীরা ঠিক বলছে? রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক বলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক বলছে। না, রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক বলছেন, আমরাও তো বলছি উনি ঠিক বলছেন। বামেরাও রাজি হচ্ছে, বামেরাও তাহলে সাপোর্ট করছে রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি এইটা মেনে নিচ্ছেন যে ওনার নেতারা পয়সা খেয়ে এইসব বাজে কথা বলে শুনুন, এই ঘুঘুর বাসাটা তৈরি করেছে। এই মানুষটা ট্যাক্স এই দেয়, ঘুঘুর বাসা। উনি চাইবেন উনি ফুটপাত দিয়ে হাঁটুন, উনি এই ফুটপাত ওই ঘুঘুর ভাবে বাসা যাবেন, এটাই উনি চায়। সেই কারণে আপনাদের সমস্যা, এই কারণে আপনাদের না, আমি কোথাও যাব না। আপনি বলুন যে আপনি মানেন যেটা হচ্ছে
বেশি আমি 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 আরেকজন এক মিনিট রাজনৈতিক মতাদর্শ থাকবে, জনগণের বক্তব্য সবার আগে, কারণ প্রোগ্রামের নাম জনতা এক্সপ্রেস। আমি জনগণের কাছেই আসবো। দাদা, আজকে যে প্রশ্ন উঠছে বারংবার, এই যে নবান্নের তরফ থেকে, হ্যাঁ বাস, টোটো, অটো যেগুলো ভাবে দেশাদেশিভাবে চলে, একটা জনসন ফুটপাথ যদি ক্লিয়ার না থাকে তো তাদের কত বড় বিপদ নিয়ে রাস্তায় চলতে হয়। অনেক সুবিধা হয়েছে, মমতা ব্যানার্জিকে ধন্যবাদ এমন পদক্ষেপ নেওয়ার জন্য। জনগণ বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এমন পদক্ষেপ নেওয়ার জন্য। আমি আসবো অর্কর কাছে। অর্ক, কি মনে হচ্ছে? জনগণ তো এক কথা বলছে। জনগণ তো ঠিকই মানে দেখুন, আমরা তো বরাবরই বলছি বেআইনি জবরদখলে আমরা কোনো বিরুদ্ধে নই, এতক্ষণ এতগুলো কথা বললেন তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন, এই এত 2011 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত এই যে মানুষগুলো যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘুমটি করে একটা জায়গার অঞ্চল দখল করে সেখানে একটা ব্যবসা করছে, তাদেরকে হঠাৎ করে এভাবে রাতারাতি তো এভাবে উচ্ছেদ করা যায় না। আমি আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপির অপর এক সমর্থক রয়েছেন, বুলবুলি মাঝি। বুলবুলিদি, স্বাগত আপনাকে বাংলাদেশ জনতা এক্সপ্রেসে। যে প্রশ্ন অবশ্যই আপনার কাছে থাকবে যে আজকে 180 জন বিএলআরও অফিসারকে বদলি করে দেওয়া হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ধমক দিচ্ছে, সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে বিরোধীরা বা আপনারই বারংবার বলছেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই যে ভাবধারা দেখা যাচ্ছে বর্তমানে, সেটা আগে দেখা যায়নি কেন? সত্যি তো দেখা যায়নি কেন? দেখুন, আমরা সেই 2011 থেকে দেখে যাচ্ছি মাননীয়াকে কিভাবে মাননীয়া কাজ করে যাচ্ছেন। বাংলার মা মাটি মানুষের সরকার গড়বেন বলে তিনি মা মাটি মানুষের সম্মানকে ভুলুণ্ঠিত করছেন। বাংলার মেয়েরা এখানে নির্যাতিত হচ্ছে, বাংলার মেয়েদেরকে গণধোলাই দেওয়া হচ্ছে। এই বর্তমান শাসক দলের বিরুদ্ধেই যাচ্ছে সেই সব প্রতিবাদ, মানে অভিযোগগুলো। আজকে মাননীয়া যে কাজটা করছেন, যদি সত্যি ধমক দিয়েও যদি বাংলার উন্নতির জন্য কাজ করেন, তাহলে বলবো আমরা বাংলার মাননীয়াকে মানে সমর্থন জানাবো, যাতে তিনি এই কাজটা সত্যি করতে পারেন। তিনি বারবার ধমক দেন, কিন্তু তার ভাইরাই কথা শোনেন না। তিনি ধমক দিয়েছেন যে চুরি করো না, বেশি খেও না, তারপরে তার ভাইদের ঘর থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে। আমরা সেই মাননীয়াকে বলবো যে তার ধমক যেন একটু হলে তার ভাইরা শোনে, যাতে বাংলার মানুষ উপকৃত হয়। এই ধমকের কথা বলছে, বেশ কয়েকদিন আগে যখন নবান্নে একটি বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সেখান থেকে কোট আনকোট বলছেন যে আমি অনেকের নাম জানি, কারা কারা লোক বসাচ্ছে, কারা কারা সেই লোকের দ্বারা কিন্তু টাকা পাচ্ছে। সুপ্রদীপ দা, কারা কারা লোক বসাচ্ছে তিনি কিন্তু একটা নাম কার্যত বলেও ফেললেন, সুজিত বসু। এই সুজিত বসু বাদকে তাহলে আরো অনেকে আছে। আপনার কি মনে হচ্ছে? তৃণমূল কংগ্রেসের তো আপনি সমর্থক একজন। না দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো নাম বলেন উনি ভেবেচিন্তেই বলেন, উনি তো হাওয়ায় কথা বলবেন না। এবং এই সরকারটা উনি ব্যাপক খুব সুন্দরভাবে চালাচ্ছেন, এবং আমি ধন্যবাদ দেবো বিজেপি এবং সিপিএম মুখপাত্র যে ওনারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বকলমে সমর্থন দিচ্ছেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই 180 জনকে যে আপনারা বদলি করলেন, আপনি কালকে কি এই সুজিত বোসকে পদত্যাগ করাবেন? আপনারা সুজিত বোস, তারপরে যা মমতা ব্যানার্জি যা নাম নিচ্ছেন, তাদের কি পদত্যাগ করাবেন? দেখুন, একটা কথা মানতে হবে, ফুটপাতের ওপর দিয়ে হকার তুলছে, খুব ভালো কথা, মানুষের অ্যাক্সিডেন্ট কম হবে। তুলছে না, হকার তুলছে না, হকার কোনো জায়গায় তোলা হয়। আর যে উচ্ছেদগুলো হয়, তাহলে কি বিধি মেনে দাদা বিধি মেনে করা হবে। ভাবতে হবে যে দোকানগুলো এত বছর ধরে গজিয়ে উঠেছে, সেটা একদিনে আজকে রাস্তায় যখন হকাররা চলে যাচ্ছে, এত গাড়ি ঘোড়া চলছে, মানুষের যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তার দায় কে নেবে? আপনার দল নেবে সে দায়টা? প্রথম কথা হচ্ছে, এই এত বছর ধরে মাননীয়া যখন ফুটপাত জুড়ে আস্তে আস্তে রাস্তা দখল হচ্ছে, বাংলায় যুবকদের চাকরি নেই, তখন মাননীয়া কোথায় থাকে? মাননীয়া কেন এটা ভাবে না যে আমি চাকরি দিতে পারিনি, চপ শিল্প করতে বলেছি, তাই সেই বেকার যুবকরা ফুটপাতেই বসবে? আমি সৌরদীপের বক্তব্য নেব। সৌরদীপের বক্তব্য। উনি একজন প্রশাসনিক প্রধান, ঠিক আছে, উনি ওনার কথা জানিয়েছেন, উনি নির্দিষ্ট নেতাদের নাম করে বলেছেন। কিন্তু বুলবুলিদি এত সুন্দর কথা বলছেন, নরেন্দ্র মোদী তো মন কি বাত ছাড়া তো আর কারোর সঙ্গে কোনো কথা বলে না। আজ হাতরাসে যেখানে রেপ হয়, সেখানেই পাশে দাঁড়িয়ে সে রেপিস্টের সঙ্গে উনি স্মৃতি ইরানিরা ছবি তোলে। তাহলে বুলবুলিদিদের মতো মানুষেরা এই কথাটা বলে মানুষের কাছে আর বোকা সাজার দরকার নেই, কারণ মানুষ বুঝে গেছে, বাংলায় রায় দিয়ে দিচ্ছে, সারা ভারতবর্ষও রায় দিয়ে দিচ্ছে যে নরেন্দ্র মোদী সরকারকে দেশে বাংলায় কোথাও আর কোনো প্রয়োজন নেই, মানুষ রায় দিয়ে দিচ্ছে। নরেন্দ্র মোদী সরকারের প্রয়োজন নেই, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের রাজ্যে কি এই সরকারের তুমি বলো, এই যে 180 জনকে বদলি করা হলো, সাধুবাদ জানাচ্ছে হ্যাঁ কিনা? 180 জনকে যে বদলি করা হয়েছে তার মধ্যে নিশ্চয়ই অযোগ্য ভর্তি আছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলছেন সেটা, তাহলে তোমরা কেন মানছো না? কি মানে তাকে তিনি যাকেই বসাচ্ছেন সেই অযোগ্য প্রমাণিত হচ্ছে, টোটালটাই হচ্ছে পুরো স্ক্যাম। উনি সিস্টেমটা পুরো এমন করে রেখেছেন, মানে যেখানে আপনি যাকেই বসাচ্ছেন সেই অযোগ্য তৈরি হচ্ছে, মানে কোনো যোগ্য লোকের এতখানি অভাব এই সিস্টেমে। ফান্ডের টাকা নয়, এটা পিএম কেয়ার ফান্ডের টাকা নয়, যেখানে স্ক্যাম হয়, এটা নিট নয়, যেখানে স্ক্যাম হয়, যেটা নেট নয়, এটা স্ক্যাম হয়। এটা বাংলার মানুষ যেটা মনে করবে মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবেই চলবে। বেশ, জিদ্দা
ক্লিন সিটির কিছু মানে ক্লিন সিটি হলে কিছু একটা প্যারামিটার্স রয়েছে, এই প্যারামিটার্সগুলো মিট করলে কেন্দ্র থেকে টাকা পাওয়া যাবে। আসলে আবার সেই টাকার উপর চোখ পড়েছে। কেন্দ্র টাকা দেয়। আপনি একটু একটা information বলুন। আপনি না, আপনি আপনি বলুন, এই কেন্দ্রীয় বছরের মধ্যে নগর উন্নয়ন দপ্তর আরে থেকে আপনি বলুন, শুনুন, আমি আপনাকে প্রশ্ন করছি। স্মার্ট সিটির কত টাকা ফান্ড দিয়েছে আছে কেন্দ্র? নিউ টাউনের কেন্দ্র যদি টাকা দেয়, তাহলে রাজ্যের ফান্ড টাকা জানেন ওপর টাকা আপনার দিচ্ছেন, দিদি তাতে আপনাদের সমস্যা হচ্ছে। মানে যদি রাজ্যকে টাকা দেওয়া হয়, চাইছে সেই কারণে একদম না। তার ক্লিন সিটি ভুলে যান, চুরির কথা ওপরে এতটা চুরির কথা ভুলে যান। এবং শুনুন সে পদক্ষেপ নিয়েছে ক্লিন সিটি। প্রথম কথা, কেন্দ্র রাজ্যকে কোনো টাকা দেয় না, রাজ্য যে ট্যাক্স দেয় সেই টাকাই ঘুরে কেন্দ্র রাজ্যকে মানুষের টাকাই মানুষের কাছে ফেরত। ইউটিলিটি সার্টিফিকেট প্রত্যেকটা দেওয়া আছে, আপনি খবর নিয়ে ভালো করে দেখুন। সবথেকে বড় কথা, তৃণমূলের বক্তা আজকে শোতে যার কথা বলছেন, স্বাভাবিকভাবে কিন্তু জনগণের মনে একাধিক প্রশ্ন দেখে। তারা হয়তো মনে মনে হাসছেন বা তারা এটা ভাবছেন যে তাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেই মন্ত্রীদেরকে উদ্দেশ্য করে, আপনারা এত টাকা নিচ্ছেন, আপনারা এত ট্যাক্স নিচ্ছেন, তা সত্ত্বেও এরকমভাবে বিভিন্ন জায়গায় জবরদখল কি করে সম্ভব? প্রশ্নে আমি আসবো বুলবুলিদির কাছে, কি করে সম্ভব? বাংলার বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নবান্নের তরফ থেকে এবার কড়া হাতে কিন্তু নামানো হয়েছে। কিছুক্ষণ আগে এখানে জয়েন্ট সিপিএস উপস্থিত হয়েছিলেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসন তৎপরতা দেখাচ্ছে। দেখুন, প্রশাসন তৎপরতা দেখাবে, এটা সত্যি সাধুবাদ জানাতে হয়। সেটা যে বিরোধী দল হোক, শাসক দল হোক, যেই দলই হোক না কেন, সাধুবাদ জানাই। তিনি বাংলার মাননীয়া, তিনি বাংলার উন্নয়নের জন্য কাজ করছেন। কিন্তু মাননীয়ার কাছে আপনার চ্যানেলের মাধ্যমে একটা জিনিস জানতে চাই, যে এই 12 বছর ধরে যে ফুটপাত দখল হলো, মাননীয়া কি চোখে তুলো বেঁধে আটকে রেখেছিলেন, নাকি চোখে দেখতে পাচ্ছিলেন না, নাকি ভাইদের ওপর এতটা ভরসা করেছিলেন যে ভাইদের ঘর থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে? আজকে তিনি যেভাবে তৎপর হয়েছেন, যদি আগামী দিনে সত্যিই সেইভাবে কাজ হয়, তাহলে আমরা সাধুবাদ জানাবো এই বর্তমান সরকারকে। কিন্তু এখনো জানাতে পারছি না, তার কারণ হচ্ছে এই ফুটপাতে যে চপ শিল্প বা ঘুগনি মুড়ি শিল্প বা বালিশ বানানোর কথা উনি বলেছেন, সেই ভাইরা আজকে যাদেরকে তুলে দেওয়া হচ্ছে, যাদের পেটে পদাঘাত করা হচ্ছে, এই মাননীয়া করছে। আগে থেকে একটা নোটিশ দিয়ে যদি করে দিত, মনে হয় এতটা। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ওনার কাছে, 2011-র আগে কি উনি ঘুমাতেন? উনি বলছেন 2011-র পরে হকার বসানো হয়েছে। হকার আমাদের জন্মের আগে থেকে আমাদের মাননীয়া হকার থাকে। আমাদের মাননীয়া সেই নিয়ে হকার রাস্তায় না থাকতো না, তাহলে অপারেশন কোথায় সানশাইন হতো না। বামফ্রন্টটা কোথায় ছিল? সুভাষ মাননীয়া যখন অবরোধ যেই প্রশ্নগুলো জনগণের মনে উঠলো, জনগণরা আমাদের শোতে বক্তব্য রাখলেন, তারা বলছেন যে কোথাও গিয়ে পুলিশ তৎপরতা দেখাচ্ছে, প্রশাসন কাজকর্ম করছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, গতকাল নবান্নে যে কড়া ভাবে অর্থাৎ একদম ময়দানে নেমে পড়া, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, মুখ্যমন্ত্রীর ধমকের জেরেই কিন্তু কার্যত এই নবান্ন পদক্ষেপ নিয়েছে, এমনটা কিন্তু রাজনৈতিক মহলের একাংশের অভিমত। অপরদিকে দাঁড়িয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কিন্তু বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, যেই 180 জনকে বা যে 500 জনকে কার্যত এই ভূমি দপ্তরের বদলি করা হলো, তাদের মধ্যে কজন যোগ্য ছিল, কজন অযোগ্য ছিল, কজন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, বা কজন দুর্নীতির বিরোধিতা করলো বলেই হয়তো তাদেরকে সরিয়ে দেওয়া হলো, এই নিয়ে একাধিক প্রশ্নই জনগণের মনে জেগেছিল, যাচ্ছে জাগবে। দেখাবে আগামী এপিসোডে, দেখতে থাকুন বাংলা জাগো।